বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, একই সাথে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই পুরো আলোচনার খোঁজ খবর রেখেছেন সহকর্মী আজহার লিমন। তিনি আছেন বঙ্গভবনের এলাকায়। আমি তার সাথে যুক্ত হচ্ছি এখন সরাসরি। আজহার, জানাবেন যে আলোচনা তো একটা দীর্ঘ সময়, একেবারে সন্ধ্যা থেকে এখন মাঝরাতের কাছাকাছি পর্যন্ত আলোচনা চললো। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা গেছে কিনা? শাফিন, এই মুহূর্তে বলতে পারি সিদ্ধান্তটি জানা গেছে, যেটি নিয়ে এত দীর্ঘ আলোচনা হলো। তিন বাহিনী প্রধান, রাষ্ট্রপতি এবং এই যে আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গিয়েছেন, সেই আন্দোলনের কেন্দ্রতে যারা ছিলেন এই সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা একটি সিদ্ধান্তে একমত হয়েছেন যে ডক্টর ইউনূস উনি হচ্ছেন এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের প্রধান, অর্থাৎ প্রধান উপদেষ্টা। বঙ্গভবনের প্রেস উইং সেটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে এই বৈঠকটি মোটামুটি শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই ছাত্র নেতারাও বের হবেন। জানেন যে এই ১৩ জন ছাত্র নেতা সেখানে আছেন, এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক কিন্তু সেখানে রয়েছেন। এছাড়া আমরা মাঝখানে দেখেছি যে ৩ জন ব্যবসায়ীও এখানে ঢুকেছেন। সব মিলিয়ে এই পর্যায়ে যে জানেন যে একটি সরকারের নেতৃত্বে যিনি থাকেন, তিনি যখন একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে তাকে যখন নির্বাচন করা যায়, তখন কিন্তু বাদবাকি যারা উপদেষ্টা হিসেবে থাকবেন সেটি কিন্তু সহজ হয়ে যায়। এবং যেটি বুঝতে পারছি বিভিন্ন সূত্র থেকে, হয়তো আগামীকাল বা তার পরের দিনেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে। আমরা বিভিন্ন সূত্র থেকে এই খবরগুলো পাচ্ছি। জানিয়ে রাখি যে সন্ধ্যা ৬টার দিকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন নেতা, তাদেরকে একটি কোস্টারে করে এই বঙ্গভবনের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তার ২ ঘন্টা পরে আমরা দেখেছি যে প্রায় ২৫ থেকে ৩০টি গাড়িতে করে ৩ বাহিনীর প্রধানরা এখানে ঢুকেছেন, সেই সঙ্গে ওই বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে ঢুকেছেন। এবং মোটামুটি এখন থেকে ২ ঘন্টা আগে আমরা দেখেছি যে ৩ জন ব্যবসায়ী এখানে ঢুকেছেন। একে আজাদ রয়েছেন, তার মধ্যে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান তপন চৌধুরীও কিন্তু এখানে ঢুকেছেন। সব মিলিয়ে যেই সিদ্ধান্তের জন্য সবাই অপেক্ষা করছে, যেহেতু আজ দুপুরে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে দ্বাদশ সংসদকে ভেঙে দিয়েছেন, তখন কিন্তু একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। যেহেতু সংসদ নেই, সেহেতু সরকারও নেই, তাহলে নতুন সরকার যারা হবেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বারা যারা অন্তর্বর্তীকালীন সময় দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, সেই সরকার আসলে কারা হবেন। সেই দিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেটি বলছিল যে তারা একটা প্রস্তাবনা বা রূপরেখা তৈরি করেছিল, যে তারা চায় যে এই যে আন্দোলনটি, সেই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্রদের মতামত নিয়ে তারা একটি রূপরেখা তৈরি করতে চান এই অন্তর্বর্তীকালীন সরকারের, যাতে সব ক্ষেত্রে বৈষম্য নিরসন হয়। এবং তাদের প্রাথমিকভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছিল যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তারা চান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং মাঝখানে কিন্তু আমরা এই খবর শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবার জন্য কিন্তু প্রাথমিকভাবে সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু বিষয়টি এতক্ষণ পর্যন্ত প্রস্তাবের পর্যায়ে ছিল এবং এখন দর্শক আপনাদেরকে নিশ্চিতভাবে জানাতে পারি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক বা শীর্ষ নেতারা বা প্রতিনিধিরা, ৩ বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি, এই ৩ পক্ষ মিলে তারা একমত হয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই অন্তর্বর্তীকালীন সময়ে এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, সেই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে রাখি যে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম হাসনাত আবদুল্লাহ, ওনার সঙ্গে আমার কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে ঢোকার আগে। তারা বলেছেন যে মূলত তারা এই প্রধান উপদেষ্টা না, অন্যান্য যে উপদেষ্টা থাকবেন তাদেরও একটা তালিকা তারা দেবেন এবং তারা সংবিধান সংশোধন করা সহ আরও কিছু দাবি এই রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন। বঙ্গভবন এখন আলোচনার কেন্দ্রবিন্দু, বা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপ্রধান, একই সঙ্গে এই যে সাবেক প্রধানমন্ত্রী এই দেশ ছেড়ে বা পদত্যাগ করে চলে যাবার পর যে একটা শূন্যতা তৈরি হয়েছে, সেখানে কিন্তু উনি সরকার প্রধান হিসেবে এই সময়টুকুতে ভূমিকা নেবেন। সেই জায়গায় তার নেতৃত্বে হয়তো বা
এই সংকটগুলোর সমাধান হবে বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাকে জানিয়েছেন। তারা বলেছেন যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার কত দিনের হবে, এটি কত সদস্যের হবে, এখানে উপদেষ্টা হিসাবে কারা কারা থাকতে পারেন, এগুলোর সব কিছুই বলবেন। তবে এই দেশের যে আরও অনেকগুলো পক্ষ আছে যাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শকেও তারা উড়িয়ে দেননি। তারা বলেছেন যে সব পক্ষের পরামর্শে বাংলাদেশ রাষ্ট্রের জন্য যেটি সব থেকে ভালো হয় সেই বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, এবং তারা বলতে চান যে আলোচনার দরজা তারা বন্ধ করতে চান না। জানেন যে গতকাল প্রায় 1 মাসের বেশি সময় ধরে এই ছাত্রদের আন্দোলনের মুখে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সারা দেশব্যাপী যে একটা অস্থিরতার পর এই ছাত্ররা যে বিজয়টি উদযাপন করেছে, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রধান উনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু স্পষ্ট করেছেন যে সেনাবাহিনী কোনো দলাদলির ভেতর যেতে চান না এবং তারা খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে চান এবং খুব শিগগিরই একটা নির্বাচন দিতে চান। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান দায়িত্ব হবে নির্বাচন অনুষ্ঠান, এবং এটি করতে যেটি সেনাবাহিনী প্রধান বলছিল সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কিন্তু সেটি হবে। আমরা দেখলাম যে এর পরই কিন্তু এই রাষ্ট্রপতির সঙ্গে দেশের প্রায় 20 থেকে 21টি রাজনৈতিক দলের নেতারা গতকাল এই বঙ্গভবনে বৈঠক করেছেন। আওয়ামী লীগ ছাড়া শীর্ষ সব রাজনৈতিক দলই এখানে ছিল। তারাও কিন্তু এই রাষ্ট্রপতির সঙ্গে সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা, অন্য বাহিনীর কর্মকর্তারা ছিলেন, তারা একমত হয়েছেন। তারাও চান যে দ্রুত এই সংকট নিরসনের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক এবং সেই সরকার যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন গতকালের আলোচনায়, এবং ছাত্রদের থেকেও 3 জন ছাত্রছাত্রীকে আমরা সেখানে দেখেছিলাম। সেই আলোচনার পর এই ধারাবাহিক একটা কার্যক্রম যেমন বলা যায়, আবার অন্যদিকে যেহেতু এই কোটা সংস্কার আন্দোলন কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রে যারা ছিলেন, যেহেতু এই সমন্বয়করা একটা বড় দায়িত্ব পালন করেছেন, তাদের ঘিরে এই আন্দোলন এগিয়ে চলেছে। তাদের সঙ্গে আলোচনা হবে কিনা, আলোচনা করাটা অনেক গুরুত্ব রাখে, যেই কারণে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা এই সেনাবাহিনীর বা অন্য বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকটি কখন, এটা কিন্তু আমরা দেখছি যে আজকেই অনুষ্ঠিত হলো। এবং আমরা দেখেছি যে সন্ধ্যা 6টায় কিন্তু এই ছাত্ররা এখানে ঢুকেছে এবং তারা একসাথেই ঢুকেছে। শীর্ষ সমন্বয়করা তো সেখানে ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে 13 সদস্যের একটি দল এখানে তারা ঢুকেছেন আলোচনার জন্য, এবং তারাই জানিয়েছেন যে এই আলোচনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকও এখানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা আসিফ নজরুল রয়েছেন এবং তানজিম উদ্দিন রয়েছেন এই আলোচনার মধ্যে। সব মিলিয়ে আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের দাবি এই সরকার, এই রাষ্ট্রপ্রধান বা এই সব পক্ষের আলোচনায় সেটি কতটি জায়গা পাবে বা সেগুলো কোন দিকে যাচ্ছে এ নিয়ে সবার মধ্যে কিন্তু একটা কৌতূহল ছিল। কিন্তু আমরা এই বঙ্গভবনের প্রেস উইংয়ের যে সবশেষ নোট, সেটি ভিত্তিতে কিন্তু বলতে পারি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়তো কালই শপথ গ্রহণ করবে কিংবা পরশু, সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই সিদ্ধান্তটি এই বলা যায় যে একটা ঐক্য মতের ভিত্তিতেই হয়েছে, যেটি বঙ্গভবনের প্রেস উইং আমাদেরকে জানিয়েছে। আর আমরা দেখছিলাম যে এই বঙ্গভবনের চারপাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে রেখেছে এবং বিশেষ স্থাপনার অনেক জায়গাতেই আমরা সেটি দেখেছি। এবং এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের ধরনটা কেমন হয়, কে প্রধান উপদেষ্টা হচ্ছেন বা উপদেষ্টা হিসেবে কারা থাকবেন, এর জন্য মানুষের তো কৌতূহল আছে। ঘরে বসে তারা টেলিভিশন সেটের সামনে এই খবর জানার জন্য যেমন আগ্রহ করে বসে আছেন, আমরা দেখছি যে এখানেও সরাসরি সেটি বোঝার জন্য, জানার জন্য বিকাল থেকেই অনেক মানুষের ভিড় আমরা এখানে দেখেছি। রাত বাড়ছে, তাদের অনেকে চলে গেছেন, কিন্তু এর মধ্যেও আমরা দেখছি যে অনেকে কিন্তু মানে অপেক্ষা করছেন যে এই ছাত্ররা কিংবা এখানে যারা আলোচনায় অংশগ্রহণকারী তারা আসলে কি সিদ্ধান্ত দেয়। এর মধ্যে আমরা এই 3 জন ব্যবসায়ীকে এখানে দেখেছি। একে আজাদ, ওনাকে আমরা দেখেছি এখানে। একে আজাদে আমাদের সঙ্গে কথা বলেছেন, ওনার সঙ্গে স্কয়ার গ্রুপের
চেয়ারম্যান ছিলেন, এর বাইরে আরও আরেকজন ব্যবসায়ীকেও আমরা এখানে দেখেছি। তো একে আজাদ উনি এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হচ্ছেন কিনা এই প্রশ্নের ব্যাপারে উনি কিছু বলেননি। উনি যেটি জানিয়েছেন যে এই উদ্ভূত পরিস্থিতিতে কলকারখানা সহ গার্মেন্ট সহ এই শিল্প উৎপাদনের একটা বড় বাধা হচ্ছে বা ব্যাহত হচ্ছে, সেই জায়গায় কি করা যায়, সেটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। বাংলাদেশ যেহেতু একটা উৎপাদনশীল দেশ, রপ্তানিমুখী অনেক খাত রয়েছে, সে বিষয়ে নিয়ে একটা বিস্তারিত বা খোলাখুলি আলোচনার জন্য তিনি বঙ্গভবনে এসেছেন। এর বাইরে আর কোনো আলোচনা করছেন কিনা সেই সব কিছু বিষয় কিন্তু স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা যেটি জানতে পেরেছি যে আলোচনাটি মোটামুটি শেষ কিংবা শেষের দিকে। তাদের এখানে নৈশ ভোজেরও একটা আয়োজন আছে এবং খুব শিগগিরই কিন্তু এই বলা যায় যে এই ছাত্র, শিক্ষক এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বের হয়ে আসবেন। এখানে হয়তো সংবাদকর্মীরাও এখানে অপেক্ষা করছেন। এই সংবাদকর্মীরাও কিন্তু তাদের কাছে জানতে চাইবেন যে আসলে আর কি বিস্তারিত আলোচনা সেখানে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়া সহ আর নতুন আরও কারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন সে বিষয়গুলো এখানে হয়তো আমরা তাদের কাছে জানতে চাইব। শপথ অনুষ্ঠান আসলে কোন দিন কোন তারিখে নির্ধারণ করা হবে এই বিষয়ে তারা কিছু জানেন কিনা এগুলো কিন্তু আলোচনা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পরিস্থিতিতে এই বাংলাদেশের ছাত্র আন্দোলন একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে, সেখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, এই দেশের রিজার্ভ সহ নানান খাতের যে সংকট, সেখান থেকে উত্তরণ এবং সার্বিকভাবে দেশের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা, ব্যবসা বাণিজ্য সহ এই অভ্যন্তরীণ যে উৎপাদন খাত বা সরবরাহ চেইন সব কিছু মিলিয়ে যে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে, সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে অনেকগুলো চ্যালেঞ্জ, অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে, যে কারণে সাধারণ মানুষও মুখিয়ে আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা কেমন হবে, এখানে কারা কারা জায়গা পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো জানিয়ে রাখি। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে একটু জানাতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি এই সংসদ ভেঙে দেওয়ার পর একটি সরকারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নির্বাচন করার জন্য বা প্রধান হিসাবে ঐকমত্য প্রকাশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচন করার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্য, 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তারা একমত হয়েছেন। এবং এই একমত হওয়ার পরই কিন্তু বলা যায় যে নতুন সরকারের কার্যক্রম, এই সরকারের কার্যক্রম বা এই সরকারের শপথ অনুষ্ঠান এটিকে এগিয়ে নেওয়ার বিষয়টা অনেকটা সহজ হয়ে গেল। এর কারণ যে এই প্রধান উপদেষ্টা কিন্তু চাইলে অন্যান্য উপদেষ্টার কারা হবেন সে বিষয়ে মতামত দিতে পারবেন বা নিয়োগ দিতে পারবেন। সব মিলে আমরা এখানে আছি, আমরা অপেক্ষায় আছি যে এই যারা এই ভেতরে এই আলোচনায়, এই দীর্ঘ আলোচনায় অংশ নিয়েছেন তারা বের হয়ে আমাদেরকে কি প্রতিক্রিয়া জানান। দর্শক জানেন যে আজ সন্ধ্যা 6টা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, এই প্রস্তাবনা বা এই সরকার গঠনের আলোচনা নিয়েই আলোচনা করার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্য এই বঙ্গভবনে ঢুকেছেন। এবং আমরা দেখেছি যে তার প্রায় 2 ঘন্টা পর সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি গাড়িবহর, সেখানে 25 থেকে 30টি গাড়িবহর ছিল, অনেক কর্মকর্তা ছিলেন, তারা এখানে প্রবেশ করেছেন। এবং মাঝখানে আমরা দেখেছি যে 3 জন শীর্ষ ব্যবসায়ী তারা কিন্তু এখানে ঢুকেছেন। সব কিছু মিলিয়ে এইখানে আসলে কি সিদ্ধান্ত হয় সেটি জানার জন্য কিন্তু অপেক্ষা করছি। আমরা একটু এদিকে যেতে পারি, আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই যে দেখছেন যে এই রোলার এই কোস্টার বাসটি করে বা এই মিনি বাসটি করে কিন্তু
ফিরছেন। আমরা এই গাড়ির শুরুতেই কিন্তু দেখছি যে আসিফ নজরুল আছেন, সমন্বয়কদের অনেকে আছেন এবং তারা যখন এখানে নামবেন তখন কিন্তু আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমরা এখানে সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম তাকে দেখছি, নিশ্চয়ই সে যখন বের হবে আমরা তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এখানে উপস্থিত সংবাদকর্মীরা, যেহেতু এটি বর্তমান সময়ের সব থেকে বড় খবর, আগ্রহের কেন্দ্রবিন্দু এই খবর, সেইখানে আমরা কিন্তু নাহিদ ইসলামকেও দেখছি, আমরা হাসনাত আব্দুল্লাহ তাকেও দেখছি। আমরা তাদের সঙ্গে কথা বলবো। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, আমরা আপনাদেরকে জানাতে পারি যে বঙ্গভবন থেকে আমরা যুক্ত হয়েছি। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই তিন বাহিনী প্রধানের সঙ্গে এবং রাষ্ট্রপ্রধান এদের সঙ্গে কিন্তু আলোচনা শেষ করে তারা কিন্তু বের হয়েছেন। আমরা দেখছি যে এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, এখানে নাহিদ ইসলাম রয়েছেন, এখানে সার্জিস আলম রয়েছেন, যারা এই 15 বছরের একটি যে দীর্ঘ শাসন সেই শাসনের অবসান ঘটিয়ে যারা নায়কে পরিণত হয়েছেন, তাদের কেন্দ্র করেই অনেক ছাত্র জনতা এই আন্দোলন এগিয়ে নিয়েছে। অনেক প্রাণ ঝরেছে এই আন্দোলনের এই অবস্থায় আসতে। বাংলাদেশের এই পরিস্থিতিতে এই ছাত্র জনতার আন্দোলনের মুখে, ছাত্র জনতার এই তোপের মুখে জীবনের বিনিময়ে কিন্তু শেষমেশ এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, গণভবন ছেড়ে গেছেন এবং সেই পর্যায়ে এখন কিন্তু এবং উনি পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন এই রাষ্ট্রপ্রধানের কাছে। সেই প্রেক্ষিতে নতুন সরকার গঠন একটি দায়িত্ব হয়ে পড়েছে এবং সেটি করার জন্য কিন্তু আজ দুপুরেই সংসদ ভেঙে দিয়েছেন তার ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এবং এই নতুন সরকারটি কেমন হবে, যেহেতু এই ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই ছাত্র জনতার যাতে আকাঙ্ক্ষা পূরণ হয়, এই কারণেই কিন্তু তাদেরকে এখানে ডাকা হয়েছে। গতকালও এই রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছিলেন, কিন্তু এই আন্দোলনের কেন্দ্রে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারাও কিন্তু এখানে কিন্তু তারাও কিন্তু এখানে আমি স্টুডেন্টদের স্পোকসপারসন, আমি সিঙ্গাপুর থেকে আসছি। এরা একা না, এরা অনেক স্টুডেন্ট আছে, আরো অনেক স্টুডেন্ট আছে। আমরা যেহেতু তারা এই আন্দোলনের কেন্দ্রে ছিলেন, সেহেতু তাদেরকে নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে, এই কারণে কিন্তু তাদের সঙ্গে এই আলোচনা করাটা খুব জরুরি ছিল। এটা পুরো জাতি কিন্তু তাকিয়েছিল যে তারা যেই কথা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তারা দেবে, তারা একটা প্রস্তাব করবে, তাদের প্রস্তাবে কি থাকবে কিংবা তাদের সেই প্রস্তাব মানা হবে কিনা। আমরা এখানে অপেক্ষায় আছি। এই সেনাবাহিনীর এই গাড়িটিতে করে তারা মূলত এবং দেখতে পাচ্ছি এখানে চুপ করেন সবাই, আমাদের রাস্তা খালি করতে হবে, না হলে আমরা কথা বলতে পারবো না। আপনি সরে যান, আমরা আসতেছি, আমরা থামবো। ডক্টর আসিফ নজরুল, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। উনি সবসময় এই যৌক্তিক আন্দোলনের একটা পক্ষ নিয়েছেন, তিনি এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং
তাকে আমরা সামনের সারিতেই দেখছি। তিনিও আলোচনায় ছিলেন। তিনি আমাদেরকে বলছেন যে তিনি অবশ্যই এই আলোচনার বিষয়বস্তু কী ছিল তা বলেই এখান থেকে তিনি যাবেন। আমরা সবাই নামবো, সবাই আস্তে আস্তে। ভাই আমরা অফিসিয়াল প্রেস ব্রিফিং করব। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সার্জিস আলম, আমরা অফিসিয়ালি কথা বলবো। ভাই নাহিদ সমন্বয়কদের আসতে দেন। ভাই আমরা ফ্রেম ঠিক করে নেন। আস্তে 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 আমাদের বাকি সমন্বয়কদের আসতে দেন। আস্তে 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 দাঁড়ান 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 সবাই দাঁড়ান 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 সবাই দাঁড়ান সবাই দাঁড়ান 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 আগে বাড়েন না কেউ। দাঁড়ান ভাই দাঁড়ান 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 তারা বলছেন যে তারা কথা বলবেন। ভাই আপনাদের অবস্থা আমাদের চেয়ে খারাপ, একটু পিছন প্লিজ, একটু দূরে যান। গণমাধ্যম কর্মীরা এক ধরনের সবাই দূরে যান। ভাই ওরা ব্যারিকেডের ওপরে চলে যাক। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে সমন্বয়ক নাহিদ ইসলাম সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এখানে কথা বলার জন্য মূলত তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কথা বলার জন্য এখানে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা শীঘ্রই আপনাদের হয়তো দর্শক এই বঙ্গভবনের সামনের সড়কটিতে এখন গণমাধ্যম কর্মীরা এই কোটা সংস্কার আন্দোলনের যারা কেন্দ্রবিন্দু, এই কোটা সংস্কার আন্দোলনে যারা নায়কের ভূমিকা পালন করেছেন তাদের প্রতিক্রিয়া নেবার জন্য কিন্তু এক ধরনের একটা হট্টগোল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। সবাই আগ্রহী তাদের মন্তব্য নেবার জন্য। সংখ্যায় অনেক বেশি এই গণমাধ্যম কর্মীরা এবং আচ্ছা, আমার মনে হয় সার্জিস আলম, আমার মনে হয় আপনারা যদি শুরু করেন তাহলে একটু ভালো হবে। শেষ করে ফেলেন।
আপনারা শুরু করেন, আমরা ভাই একজন কথা বলবে, একজন কথা বলবে, এত উপরে কথা বলবো কিভাবে? ভাই একটু পিছান, আমাদের দাঁড়ানোর জায়গায় তো দেখতেছেন। সংসদ ভেঙে দেওয়ার পর কথা বলার জন্য সরকার গঠনের জন্য আমরা আপনাদেরকে সিদ্ধান্তটি জানাবো। কিন্তু এই সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে ছাত্ররা স্যার আমি যেটা বলছিলাম ওনারা ব্যারিকেডের পাশে দাঁড়াতো, আমরা ব্যারিকেডের ভিতরে দাঁড়াতাম, কোনো ঠেলাঠেলি হইতো না। স্যার সত্যি চাইলে এখন না, এখন আর পারো না বাবা, রাস্তা তারা প্রায় 5 ঘন্টা আলোচনা শেষে একটি সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন, যেটি বঙ্গভবনের প্রেস উইং থেকে আমাদেরকে এর মধ্যে জানানো হয়েছে। সিদ্ধান্তটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন, এ বিষয়ে তারা একমত হয়েছেন। এখন তারা বের হয়েছেন, আমরা দেখছি যে অন্যতম সমন্বয় তিনিও চলে এসেছেন। আমরা এখন জাস্ট আচ্ছা আমরা এইভাবে সংবাদ সম্মেলন করব, আমরা এখানে একটি কথাও বলবো না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। না, আপনারা এই ধরনের পরিস্থিতি করলে আমরা এখানে কোনো কথা বলবো না। আপনারা একটু স্পেস দিন, একটু স্পেস ভাই, এভাবে কেমনে কথা বলবো? আপনারা একটু পেছনে পেছান। আচ্ছা আপনারা অন্তত আমাদেরকে একটু স্থির হয়ে দাঁড়ানোর মতো জায়গা দিন। ভাই আপনারা একটু গায়ের পিছনে ওই যে আমার সমন্বয় শোনো, আমরা যদি ওই ব্যারিকেডটার ভিতরে তিনটা থেকে সব বাইরে হয় দেখে ওই জায়গাতে এই যে ওদের ব্যারিকেডটার ভিতরে ছাত্রদের কথা শোনার অপেক্ষায় আছে। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আমরা ওই ধরনের একটা অপেক্ষা বা আগ্রহ এখানে দেখছি। ভাই আপনি সরেন, একটু বসতে হবে, একটু বসতে হবে। আচ্ছা একটা মিনিট তোমরা সবাই সবাই বসেন, সবাই বসেন। কোথায় এখানে বল যে সবাইকে পিছনে সরতে, এবং আমরা এক জায়গায় দাঁড়াবো। আর কোথায় দাঁড়াবো? আর হবে না। সবাই কথা বন্ধ করো, সবাই কথা বন্ধ করো, চুপ সবাই চুপ। আমি একটা কথা বলি, আমাদের সবার পক্ষ থেকে নাহিদ তোমাদের ব্যাখ্যা করবে, শর্ট ব্যাখ্যা, তারপর শেষ। হ্যাঁ সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়ক বৃন্দ এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিম উদ্দিন স্যার, আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম
এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবার প্রতি এই আহ্বান থাকবে, আজকে 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে, জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। আমি এটা একটু বলে দেই, হ্যাঁ নাই তোমার অনুমতি নেই বলছি। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার হিসেবে আলোচনা চলছে। সেটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি। সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু 2টা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে, আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিদ, বাকের, আজকে ওদের সহ অন্যরা, মানে মূলত আলোচনা করেছে 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা, এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন
এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে, যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্যার, একটা প্রশ্ন করব স্যার, আপনি আইনের শিক্ষক, আপনি জানেন যে বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন, আইন শৃঙ্খলার অবনতি খুব বেশি। কেউ কেউ মনে করছে যে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো, একটা সরকার পেলে ভালো হতো। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার গ্রহণ বা কার্যক্রম শুরু করা বাধা কোথায়? আরেকটা সম্পূরক বিষয়, ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনার সাথে কথা হয়েছে, উনি দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। বিভিন্ন নিরাপত্তার কথা বলেছেন, গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার, একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা 15 জনের একটি সদস্য এসেছিলাম, আমাদের প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছি। জি, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু এটি আমাদেরকে জানালেন যে 24 ঘন্টার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে এবং চূড়ান্ত কার্যক্রম কিন্তু হতে পারে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকবেন তাহলে শপথ অনুষ্ঠানে আসলে বাধা কোথায়। তখন তারা জানিয়েছেন যে এই যাকে এই প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচন করার জন্য এই সবগুলো পক্ষ একমত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখনও দেশে এসে পৌঁছাননি এবং এই ছাত্ররা আমাদেরকে এটি জানালেন যে তারা খুব শিগগিরই দেশে এসে পৌঁছবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু শপথ অনুষ্ঠান বা অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কার্যক্রম বা এগুলো শুরু হবে। তারা বলেছেন যে তারা মোটামুটি একটি তালিকা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা কারা থাকবেন সেটি নিয়ে 15 জনের মতো একটি তালিকার কথা বলেছেন। সেইখানে বলেছেন যে সবারই অংশগ্রহণ থাকবে, সেখানে শিক্ষকরা যেমন থাকবে সেখানে ছাত্ররাও সেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, দায়িত্ব পালন করবেন, সেটি কিন্তু তারা জানিয়ে রেখেছে। মোটামুটি 6 ঘন্টার একটি বৈঠক হয়েছে। এখানে বলছিলাম যে
ডক্টর আসিফ নজরুল উনি এই আলোচনায় ছিলেন এবং যেটি এই ছাত্রদের আন্দোলনে এক ধরনের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তো সেই জায়গায় যেটি ডক্টর আসিফ নজরুল বললেন যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যারা শীর্ষ কর্মকর্তারা এই ছাত্রদের সঙ্গে যারা আলোচনায় বসেছিল তারা ছাত্রদের আলোচনার যে দক্ষতা এটি তারা প্রশংসা করেছেন। একই সঙ্গে এই ডক্টর আসিফ নজরুল এবং এই সমন্বয়করা এটি বললেন যে দেশের আইন শৃঙ্খলার যে একটু অবনতি হয়েছে এই জায়গাটাতে এই যে ছাত্ররা রক্ত দিয়ে একটি সফল গণ অভ্যুত্থান করেছে তাদের ভূমিকা নেবার অনেক কিছু আছে। আজকে যেমন তারা সড়কে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব পালন করেছে, সেইভাবে তারা এটি যাতে চালিয়ে যায়। একই সঙ্গে সংখ্যালঘুর উপর হামলার যে কিছু ঘটনা ঘটেছে সেইখানেও এই ছাত্ররা দল করে সংগঠন করে সেই হামলা প্রতিহত করবে বা এই ধরনের কোনো ঘটনা যাতে একেবারেই না ঘটে সে বিষয়ে ছাত্রদের যে দায়িত্বটা ছাত্ররা এর মধ্যে শুরু করেছে সেটি অব্যাহত যাতে রাখে সেই বিষয়টি কিন্তু তারা বলে গেলেন। মোটামুটি 6 ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল। আমরা দেখেছি যে সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর এই শীর্ষ কর্মকর্তারা তো ছিলেনই এবং এর বিভিন্ন সারির কর্মকর্তারা আমরা এই ভেতরে ঢুকতে দেখেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনিও ছিলেন এবং সব পক্ষ মিলে তারা কিন্তু এটি সিদ্ধান্ত নিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি একজন নোবেল বিজয়ী। তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি প্রত্যাশা করা হয়েছিল যে এটি একটি একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকার হবে, সেক্ষেত্রে এই ছাত্ররা বলেছেন যে নোবেল বিজয়ী হিসাবে এবং বাংলাদেশের মানুষের কাছে তারা মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বজন গ্রাহ্য ব্যক্তি। তো আমরা দেখলাম, আমরা এই বঙ্গভবন থেকে এই খবর জানাচ্ছিলাম। দর্শক, সবশেষ আবার জানিয়ে রাখি যে আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে, এইটি ছাত্ররা জানিয়ে গেছেন এবং এই সরকারের আপাতত চূড়ান্ত যে সিদ্ধান্ত হয়েছে সেখানে শীর্ষ ব্যক্তিকে পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা হিসেবে এই সব পক্ষ সম্মত হয়েছেন যে প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বঙ্গভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ।